ভারতের সমসাময়িক রাজনীতিতে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদেরকে ঠিক উপেক্ষা করা যায় না। তাদের মধ্যে একজন হলেন অমিত সাহা। আমরা প্রায় সংবাদ মাধ্যমে শুনি তাকে বিজেপির চাণক্য বলা হয় বা আধুনিক ভারতীয় রাজনীতির প্রধান রূপকার। কিন্তু এই যে পরিচিতি, এর আড়ালের মানুষটা ঠিক কেমন? তার যাত্রাপথটাই বাকি। আজ আমরা আমাদের হাতে থাকা উৎসগুলোর গভীরে ডুব দিয়ে দেখব কিভাবে একজন বায়োকেমিস্ট্রির ছাত্র, মানে একজন ব্যবসায়ী থেকে তিনি ভারতের সবচেয়ে শক্তিশালী নেতাদের একজনে পরিণত হলেন। এই উত্থানের পিছনের কৌশলটা কি ছিল? আজকের আলোচনাটা কিন্তু সত্যিই আকর্ষণীয় হতে চলেছে, কারণ উৎসগুলো তার জীবনকে শুধু কয়েকটা পর্বে ভাগ করেই দেখায়নি, বরং প্রতিটা পর্বের মধ্যে একটা সংযোগ সূত্র তুলে ধরেছে। আমরা তার একেবারে শুরুর দিনগুলো দেখব, যেখানে তার আদর্শের ভিত্তিটা তৈরি হয়েছিল। তারপর গুজরাটের রাজনীতিতে তার হাতে খড়ি, ওটা ছিল বলতে পারেন জাতীয় রাজনীতির এক বিরাট পরীক্ষাগার। তারপর তো বিজেপির সভাপতি হিসেবে তার ভূমিকা, যা দলকে এক নতুন পথে চালিত করে। আর সবশেষে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী হিসেবে তার দ্বৈত ভূমিকা। এই সব মিলিয়ে তার রাজনৈতিক দর্শনের একটা পূর্ণাঙ্গ ছবি আমাদের সামনে উঠে আসবে। মানে আমরা বুঝতে পারবো মানুষটা আসলে কেমন আর কিভাবে কাজ করেন। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। অমিত শাহের জন্ম তো মুম্বাইতে, একটি গুজরাটি হিন্দু বনিয়া পরিবারে, যে সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে ঐতিহাসিকভাবেই জড়িত। এই প্রেক্ষাপটটা কিন্তু তার যে একটা বাস্তববাদী আর হিসেবি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেটা বুঝতে আমাদের সাহায্য করে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তার পড়াশোনাটা। গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতক। রাজনীতিতে আসার আগে বাবার পিভিসি পাইপের ব্যবসা সামলেছেন, স্টক ব্রোকারেজের কাজও করেছেন। ভাবতে অবাক লাগে, এই পাইপলাইনের মতোই কি তিনি পরে দলের সংগঠনকে এক সূত্রে গেঁথেছিলেন? হ্যাঁ, তুলনাটা বেশ মজার আর খুব একটা ভুলও নয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকটা হলো তার কৈশোরে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যোগদান। উৎস অনুযায়ী এখানেই তার রাজনৈতিক আদর্শের মূল ভিত্তিটা তৈরি হয়। আর এখানেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম পরিচয়, যা পরবর্তীতে ভারতের রাজনীতির গতিপথই পাল্টে দেয়। তাই 1987 সালে বিজেপিতে তার আনুষ্ঠানিক যোগদানকে শুধু শুরু বললে ভুল হবে। এটা ছিল তার আদর্শগত প্রশিক্ষণের একটা প্রাতিষ্ঠানিক রূপ আর কি। তার মধ্যে একদিকে যেমন বনিয়া সম্প্রদায়ের ব্যবসায়িক বাস্তববাদিতা ছিল, তেমনি আরএসএসের আদর্শগত দৃঢ়তাও ছিল। এই দুটো গুণের মিশ্রণই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। অন্যদিকে আইডিওলজি, এই দুটো অস্ত্র নিয়েই তিনি গুজরাটের রাজনীতিতে পা রাখলেন। এখানেই তো তার আসল উত্থানটা শুরু হয়। তিনি শুধু বিধায়কই ছিলেন না, 2002 থেকে 2010 পর্যন্ত গুজরাট সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। স্বরাষ্ট্র, আইন, পরিবহন, সংসদীয় বিষয়, একসঙ্গে এতগুলো বড় দায়িত্ব সামলানো তো মুখের কথা নয়। এটাই কি তার জাতীয় রাজনীতির প্রস্তুতির মঞ্চ ছিল? অবশ্যই, এটাকে শুধু মঞ্চ বললে কম বলা হবে। এটা ছিল তার পরীক্ষাগার। একটা রাজ্যের স্বরাষ্ট্র আর আইনের মতো জটিল মন্ত্রণালয় চালানো মানে প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি পরিকাঠামো আর আইন তৈরির প্রক্রিয়াগুলো একেবারে কাছ থেকে শেখা। উৎসগুলোতে তার শক্তিশালী সাংগঠনিক দক্ষতার কথা বারবার বলা হয়েছে। হ্যাঁ, ঠিক। সেই দক্ষতার পূর্ণ বিকাশ কিন্তু এই সময়ে ঘটেছিল। একজন কঠোর প্রশাসক হিসেবে তার যে পরিচিতি আজ আমরা দেখি, তার ভিত্তিপ্রস্তর গুজরাটের এই পর্বেই স্থাপিত হয়েছিল। এই অভিজ্ঞতা তাকে জাতীয় স্তরে অনেক বড় এবং জটিল দায়িত্ব পালনের জন্য পুরোপুরি প্রস্তুত করে দিয়েছিল। গুজরাটের এই শক্ত ভিত্তি আর দলের সভাপতি হিসাবে দেশজোড়া নেটওয়ার্ক, এই দুটোকে কাজে লাগিয়েই তো তিনি দিল্লির ক্ষমতার কেন্দ্রে এলেন, তাই না? 2014 সালে বিজেপির জাতীয় সভাপতি হওয়াটা তার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। একদম। আর সভাপতি হিসেবে তিনি যা করেছেন তা বিজেপির ইতিহাসে একটা নতুন অধ্যায়। তার নেতৃত্বে দল শুধু 2014 আর 2019 সালের লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পায়নি, বরং সারা দেশে দলের সাংগঠনিক বিস্তার এমন এক পর্যায়ে পৌঁছেছিল যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। ধরুন, উত্তর পূর্ব ভারতের মতো রাজ্যে, যেখানে বিজেপির কোনো অস্তিত্বই প্রায় ছিল না, সেখানেও দল সরকার গঠন করে। আর এই সময়েই তাকে বিজেপির চাণক্য বলা শুরু হয়। এই চাণক্য শব্দটা তো প্রায়ই শোনা যায়,
কিন্তু উৎসগুলো বলছে এর আসল মানেটা কি? এটা কি শুধু নির্বাচনী জয়, নাকি এর চেয়েও গভীর কিছু, মানে যা দলের আদর্শকেই বদলে দিয়েছে? খুব ভালো প্রশ্ন। এই চাণক্য উপাধিটা কিন্তু শুধু কথার কথা নয়। উৎসগুলো বলছে এটা তার কাজের পদ্ধতির সঙ্গে জড়িত। তার নেতৃত্ব শুধু ক্যারিজমা বা বক্তৃতার ওপর নির্ভরশীল ছিল না, এর পেছনে ছিল পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা, যাকে বলে মিটিকিউলাস প্ল্যানিং। তিনি বুথ স্তরের ব্যবস্থাপনাকে একটা শিল্পে পরিণত করেছিলেন, একেবারে মাইক্রো ম্যানেজমেন্ট। বেশ আকর্ষণীয় দিক। দলের এই নতুন কাঠামো তৈরি করার পর তিনি এলেন সরকারের দায়িত্বে। 2019 সাল থেকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই পদে বসে তার নেওয়া কিছু পদক্ষেপ তো ভারতের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। যেমন ধরুন, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করা বা নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ কার্যকর করা। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার এই পদক্ষেপগুলো তার রাজনৈতিক এজেন্ডার সরাসরি প্রতিফলন। এগুলো শুধু প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এগুলো ছিল আদর্শগত পদক্ষেপ। 370 ধারা বাতিলের মাধ্যমে তিনি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে বিজেপির একটি দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ করেছেন। সিএএর মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার একটি আইনি কাঠামো তৈরি করেছেন। এর পাশাপাশি সন্ত্রাস দমন আইনকে আরও কঠোর করা বা পুলিশ বাহিনীকে আধুনিক করার মতো কাজগুলোতেও তিনি জোর দিয়েছেন। এই সব পদক্ষেপ তার সেই কঠোর প্রশাসক হিসাবে পরিচিতিকেই আরও শক্তিশালী করেছে। একদিকে যখন জাতীয় নিরাপত্তা আর আইন শৃঙ্খলার মতো হার্ড পাওয়ারের বিষয়গুলো তিনি সামলাচ্ছেন, ঠিক তখনই 2021 সালে তাকে আরও একটি দায়িত্ব দেওয়া হলো, যা বেশ অন্যরকম। সমবায় মন্ত্রী, একটা নতুন মন্ত্রণালয় তৈরি করা হলো তার জন্য। এর লক্ষ্য বলা হলো ভারতের সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার তুলনায় এই কাজটি তো সম্পূর্ণ ভিন্ন ধরনের মনে হয়। এর পেছনের কৌশলটা কি হতে পারে? এখানেই তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা চমৎকার উদাহরণ পাওয়া যায়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো হাই প্রোফাইল পদের পাশে সমবায় মন্ত্রণালয় ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এর প্রভাব অনেক বেশি গভীর এবং দীর্ঘস্থায়ী। স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ হলো ক্ষমতার প্রদর্শন, কিন্তু সমবায় মন্ত্রকের কাজটা হলো ক্ষমতার ভিত্তি তৈরি করা। আচ্ছা, ভারতের লক্ষ লক্ষ সমবায় সমিতি গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। দুধ, চিনি, সার, ঋণ, এই সব কিছুর সঙ্গে সমবায় জড়িয়ে আছে। এই ক্ষেত্রটিকে নিয়ন্ত্রণ করার অর্থ হল দেশের তৃণমূল স্তরে বিজেপির অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবকে একেবারে গেঁথে দেওয়া। বাহ, এটা তো একেবারে অন্যরকম একটা দৃষ্টিকোণ। তার মানে এটা অনেকটা গাছের শিকড়কে জল দেওয়ার মতো। বাইরে থেকে হয়তো ততটা দেখা যায় না, কিন্তু পুরো গাছটাকেই এটাই ধরে রাখে। একদম ঠিক তাই। এর মাধ্যমে তিনি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দলের প্রভাব বাড়ানোর একটি নতুন পথ খুলেছেন, যা হয়তো সরাসরি রাজনৈতিক মনে হচ্ছে না, কিন্তু এর দীর্ঘমেয়াদী রাজনৈতিক ফসল অনেক। এই পদক্ষেপটি দেখায় যে তিনি কেবল বর্তমান নিয়ে ভাবেন না, ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে চান। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে তৃণমূল স্তরের অর্থনৈতিক ক্ষমতায়ন। তিনি দুটি ভিন্ন ক্ষেত্রে একই সঙ্গে দলের প্রভাব বিস্তার করছেন। এবার রাজনীতির বাইরে তার ব্যক্তিজীবন নিয়ে যদি কিছু বলি, উৎসগুলোতে তার পরিবার সম্পর্কে কিছু তথ্য আছে। স্ত্রী সোনাল শাহ এবং পুত্র জয় শাহ, যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর সচিব। তবে আমার কাছে একটা তথ্য খুব আকর্ষণীয় লেগেছে। তার পড়ার আগ্রহের বিষয়গুলো হলো জাতীয় নিরাপত্তা এবং ইতিহাস। এটা তো তার রাজনৈতিক ভূমিকার সঙ্গে সরাসরি মিলে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটা দেখায় যে তার কাজ শুধু পেশা নয়, এটা তার প্যাশন। জাতীয় নিরাপত্তা নিয়ে পড়াশোনা তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ঠিক। আর ইতিহাস হয়তো তাকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে এবং ভবিষ্যতের কৌশল তৈরি করতে সাহায্য করে। সব মিলিয়ে উৎসগুলো তার যে চিত্রটি তুলে ধরেছে তা হলো একজন নিখুঁত কৌশলবিদ, একজন দক্ষ সংগঠক এবং ভারতের অন্যতম শক্তিশালী নেতা, যার ব্যক্তিগত আগ্রহ এবং প্রফেশনাল জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এটাই তার ব্যক্তিত্বকে আরও জটিল এবং আকর্ষণীয় করে তোলে। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা একজন বায়োকেমিস্ট্রির ছাত্রের যাত্রা দেখলাম,
যিনি বাবার ব্যবসা থেকে শুরু করে আরএসএস কর্মী, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, দলের সফল সভাপতি এবং অবশেষে দেশের অন্যতম প্রধান একজন মন্ত্রী হয়ে উঠেছেন। তার রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপই যে কতটা সুপরিকল্পিত তা স্পষ্ট। গুজরাতের মন্ত্রী হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন, তারপর দলের সভাপতি হিসেবে সারা দেশে সাংগঠনিক শক্তিকে এক নতুন স্তরে নিয়ে যাওয়া, এবং সবশেষে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব নেওয়া। এটা সত্যি সাংগঠনিক দক্ষতার ওপর ভিত্তি করে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এক অসাধারণ গল্প। উৎসগুলো তাকে রূপাকার বা আর্কিটেক্ট হিসেবে বর্ণনা করেছে, আর একজন রূপাকার সবসময় একটি নকশা বা ব্লুপ্রিন্ট মেনে কাজ করেন। তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেন না। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা এবং গভীর আদর্শের কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে একটা প্রশ্ন এসেই যায়। আমরা তার বানানো কাঠামোর ভিত্তি দেখেছি, দেওয়াল উঠতে দেখেছি, কিন্তু ভবিষ্যতের জন্য তিনি যে রূপরেখা তৈরি করছেন, সেই ব্লুপ্রিন্টটি ঠিক কেমন হতে পারে? তার চূড়ান্ত নকশাটি কি? এই প্রশ্নটি হয়তো আমাদের ভাবনার জন্য রইল।